এবং আমি আমার হিসেব থেকেই বলছি, সংখ্যাটা 4 না, এই সংখ্যাটা আমাদের সংসদের 350 জনের মধ্যে কমপক্ষে 50 জন। দিতে হয় মানে সরকারি ভাবে 80,000 টাকা, আর ন্যায় হলো 5.5 লাখ টাকা, একেবারে বাড়া দিয়ে নেয়। কিন্তু আর কোন দেশ থেকে এত বেশি টাকা দিয়ে কিন্তু যেতে হয় না। গলায় পাড়া দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়ে বিদেশ পাঠালো। এটা হচ্ছে একটা অপরাধ, যে আপনি এই টাকা নিতে পারেন না। আপনি যেই হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, কিছু যায় আসে না। মানসিক ভাবে আপনি বিধ্বস্ত করে দিচ্ছেন, তার কর্মক্ষমতা লস করে দিচ্ছেন। এরা অনেকেই আছে আবার মালয়েশিয়ায় যে যে চাকরি পাচ্ছে তাও তো না, তারা সেখান থেকে ফেরত আসছে চাকরি ছাড়াই। আমাদের ভারতে যে এক সংসদ সদস্য মারা গেছে এবং তারপরে সে এমপি আনারের বিভিন্ন স্টোরি আপনারা জানেন। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্য এবং আমাদের লজ্জিত আমরা, যে সোনা চোরাচালান, হুন্ডি এবং মানে এইগুলোর সাথেও এই এমপি জড়িত ছিলেন। এইগুলো এবার এমপিরা এগুলোতেও জড়িয়ে গেছে। এই নিয়ে যদিও আওয়ামী লীগ খুব বড় গলায় বলেছে যে সে অনেক পপুলার ছিলেন। হ্যাঁ, সো এখন আরেকটা যে নিউজ এসেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় শ্রমবাজারের শ্রমবাজারে একটা চক্র আছে। সেই চক্রে বলা হচ্ছে 4 সংসদ সদস্য এই চক্রের মধ্যে আছে এবং তারা ব্যবসা রমরমা করছে। এই সংসদ সদস্যের নাম হচ্ছে, একজন হচ্ছে মাসুদউদ্দিন চৌধুরী, আপনারা জানেন তার নাম, নিজামুদ্দিন হাজারি, বেনজির আহমেদ, এটা হলো এমপি যে। আরেকজন হচ্ছে আহম মোস্তফা কামালের স্ত্রী এবং আহম মোস্তফা কামালের মেয়ে, মানে যে অর্থমন্ত্রী ছিলেন। এই 4 সংসদ সদস্য তারা জড়িত এই শ্রম বাজারের সাথে মালয়েশিয়া। এবং দেখা যাচ্ছে যে এখানে অন্য দেশগুলোতে এবং সরকারি আমাদের হিসাব মতে মাত্র 78,000 টাকা নেওয়ার কথা, সেখানে আহ, গড়ে সেখান থেকে নেওয়া হয়েছে 5,44,000 টাকার মতো। এবং এই 1.5 বছরেই এই 4টা কোম্পানি 20,000 কোটি টাকা আয় করেছে। সো এমপিরাও যে এরকম এই ধরনের ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে আইন প্রণেতারা, তাহলে আইন কে করবে এবং তারা তাহলে কি আইন করতেছে? আমি প্রথমেই যাচ্ছি আবারও রহমান মুস্তাফিজ ভাইয়ের কাছে। আসলে হচ্ছে প্রথম আলোর একটা সংবাদ, যদি আমি ভুল করে না থাকি, তা সেই জায়গায় হচ্ছে এখানে সংবাদের ক্ষেত্রে আমি বলবো যে আহ রিপোর্টারকে ধন্যবাদ, এই টাইপের একটি নিউজ করেছেন, কষ্ট করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্টটা আসলে উনি দিতে পারেননি। না, এটা কারণ ধারাবাহিক হচ্ছে, রিপোর্ট, কিন্তু এটা ধারাবাহিক রিপোর্ট, প্রথম পর্বটা আজকে দিয়েছে। উনি হয়তো আরো বেশি এগোবেন, কিন্তু না, আমি না, তথ্যটা আমি শুধু বলছি নিয়েছি, আজকের তথ্যটা। প্রথম পর্বের যে অংশটা নিয়ে আপনি বলছেন, সেই জায়গাতে যে 4 জনের কথা বললেন, সংখ্যাটা আসলে 4 নয়, 4 জন না। এই 4 জনের জায়গাটা হচ্ছে যে এসছে মূলত যে কতগুলো ওয়ার্ক পারমিট কার নেওয়া আছে সেই হিসেবে। এতে সর্বোচ্চ হচ্ছে এই আমাদের সাবেক 4 জন। অর্থমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামালের স্ত্রী এবং মেয়ে, 2 জন মা মেয়ে মিলে 2 জনের প্রতিষ্ঠানের নামে নেওয়া আছে 9,861। তো সেই জায়গা হচ্ছে বাকিদের 8,000, 7,000, 6,000 অনেকের। এই যে 4 জন সংসদ সদস্যের কথা বলছে, আমি আবারও বলছি, এবং আমি আমার হিসেব থেকেই বলছি, সংখ্যাটা 4 না, এই সংখ্যাটা আমাদের সংসদের 350 জনের মধ্যে কমপক্ষে 50 জন। কমপক্ষে 50 জন, নানান দলের, সবই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের তাও না, নানান দলের তো কয়েকজন আছেন, তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট। হয় নিজে ব্যবসাটা করছেন, নয়তো বেনামে ব্যবসাটা করছেন, অথবা এই ব্যবসার সাথে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট। তো 4 জন এমপিরা এই এই জায়গায় হচ্ছে আরো অনেক। আর যথারীতি বেনজির আহমেদের বিষয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে তিনি পুলিশের আইজিপি ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন। আবার এই তালিকায় এককভাবে যদি আমি মুস্তফা কামালের পরিবারের মা মেয়ের সংখ্যাটা যোগ করে 7,152, আর আরেকজন সহ 2,709 বা 10, এতগুলো। তাই আমি যদি আলাদাভাবে, কারণ দুইটা প্রতিষ্ঠানের নামে আলাদাভাবে করি, তাহলে সর্বোচ্চ সংখ্যায় হচ্ছে 8,500-এরও বেশি ওয়ার্ক পারমিট হচ্ছে নিয়েছেন কে? মাসুদউদ্দিন চৌধুরী। হুম। তিনি 111-এর একজন অন্যতম কুশীলব, কুশীলব, ইয়েস। সেনা কর্মকর্তা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। তো সবকিছু মিলিয়েই হচ্ছে উনি এখন ফেনী 3 আসনের এমপি। তা হিসেবটা হচ্ছে আসলে যে আমি একটা বিদেশের শ্রম বাজারে যুক্ত হলাম, সেখানে আমি বাংলাদেশ থেকে লোক পাঠালাম, আমার রেমিটেন্সের ক্ষেত্রে এর একটা ভূমিকা রাখলো,
এই জায়গার পর্যন্ত হচ্ছে আমি বলবো যে যারা এই কাজটার সাথে যুক্ত, আমি তাদের সালাম জানাই, তাদের প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা সবই জানাবো। কিন্তু এর সাথে খালি দুইটা জিনিস যদি আপনি যোগ করে দেন, একটা হচ্ছে সরকার বলছে ৭৮,৯৯০, মানে প্রায় ৭৯,০০০, বা আমি সব ৮০,০০০ টাকা যদি একটা গড় হিসেব ধরি, সরকার বলছে ৮০,০০০ টাকা খরচ, কিন্তু এরা নিচ্ছে প্রায় ৫.৫ লাখ টাকা করে। ২০,০০০ টাকা যেটা হিসাব বলেছে, কি বলে, ২০,০০০ কোটি টাকার এটা একটা গড় হিসাব। তো সেই জায়গা থেকে হচ্ছে ৫.৫ লাখ টাকা করে যদি নেয় ৭৯,০০০ টাকার পরিবর্তে, এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকেই সম্ভবত আমরা অসাধু ব্যবসায়ী বলি এদেরকে। যে যেই মানুষগুলো জায়গা জমি, মায়ের, বউয়ের, বোনের, মেয়ের গয়নাগাটি বিক্রি করে বিদেশ পাড়ি জমাচ্ছে, জমি বিক্রি করে বিদেশ পাড়ি জমাচ্ছে, তাদের গলায় পাড়া দিয়ে, যে কথাটা বাংলায় প্রচলিত আছে সেই ভাষাটা যদি ব্যবহার করি, গলায় পাড়া দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়ে বিদেশ পাঠালো, এটা হচ্ছে একটা অপরাধ। যে আপনি এই টাকা নিতে পারেন না, আপনি যেই হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, কিছু যায় আসে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেখানে পাঠালেন, আপনি ৮০,০০০ টাকার জায়গায় ৫.৫ লাখ টাকা নিলেন বা ৫ লাখ টাকা নিলেন, আপনি সেই জায়গায় তার কর্মসংস্থানের জায়গাটাকে নিশ্চিত করেছেন? করেন নাই। প্রতিনিয়ত গত ৬ মাসের হিসেবেও যদি দেখেন, আমাদের ১,০০০-এরও বেশি মানুষ দেশে ফিরে এসেছেন, কারণ তারা বৈধ ছিল, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে বেকারত্বের জায়গাটা ছিল, নিঃস্ব হয়ে অনেকে ফিরে এসেছেন, মারা গেছেন, তার ডেড বডি দেশে আনা যায়নি টাকার অভাবে। দেশ থেকে টাকা পাঠাবে দেশ ডেড বডি আনার জন্য, সেটাও পারেনি। কারণটা কি? কারণ এই যে জায়গা জমি সব বিক্রি করে দিয়ে সে বিদেশ গেল, সে তো একটা মাসে ১০,০০০ টাকাও দেশে পাঠাতে পারেনি। দেশ থেকে আর টাকাটা কিভাবে পাঠাবে লাশ আনার জন্য? আবার এই ডেড বডি আনার জন্য আমাদের বাংলাদেশ বিমান খরচ কমিয়ে দিয়েছে, ফাইন, খরচ কমালো, তারপর তো একটা অ্যামাউন্ট দিতে হয়। সেই অ্যামাউন্টটা কোথেকে আসবে? আমাদের দূতাবাসগুলি কি কর্মী বান্ধব? মানে একটার সাথে আরেকটা অনেকগুলো মানে বিষয় জড়িত হয়ে গেছে আসলে। আমাদের দূতাবাসগুলি কর্মী বান্ধব না। যদি কর্মী বান্ধব হতো, আমাদের বয়েলসের মাধ্যমে যে মানুষগুলো যাচ্ছে, সেই জায়গায় খোঁজ খবর নেওয়া, হ্যাঁ মানুষদেরও কিছুটা ইয়ে আছে, কি বলে, ভুল ভুল আছে, আছে যে বা তারা তাদের গাফিলতি আছে বা অজ্ঞতা অজ্ঞানতা আছে। আছে, গাফিলতি। তো সেই জায়গা থেকে হচ্ছে তারা খোঁজ খবরটা নিচ্ছে না। কিন্তু বাংলাদেশ থেকে কত মানুষ মালয়েশিয়া যাচ্ছে, এই হিসাবটা কি আমার দূতাবাসে নাই? আমার দূতাবাসে ওই জায়গায় দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীও তো আছে। তা আপনারা ওখানে বসে করেনটা কি? আবার যিনি বেকার হয়ে ওখানে বসে আছেন, যাকে মালয়েশিয়ার জেলে যেতে হচ্ছে, সেই জায়গায় আপনি কি সাপোর্টটা দিচ্ছেন? আমাদের তো অনেক কর্মকর্তাকে শুধু বিভিন্ন দাতর সাথে হচ্ছে দহরম মহরম, সেই জায়গায় সেই দহরম মহরম গুলো কাজে লাগিয়ে নিজের স্বার্থ আপনি উদ্ধার করেন, ভালো কথা। নিজেও বেনজিরের মতো সম্পদের পাহাড় করেন, সেটা নিয়েও আমাদের আপত্তি নাই। মাসুদ ভাই, একটু কিন্তু আমি সংশোধন এই দিই এখানে। গরিব মানুষগুলোকে বেনজির আপনি আহমেদ কেন যাকে সাপোর্ট বলা করছেন? হচ্ছে এমপি, উনি হচ্ছে ঢাকা ২০ না না না, আসনের আমি জানি বেনজির আহমেদ। ওটা ঢাকা বিশ আসনের এমপি। আমি এই বেঞ্জির না, আমি মানে আমাদের এই যে আলোচিত সাবেক বেঞ্জির, আইজিপি। যে হুম হুম র্যাব র্যাব পুলিশের বেঞ্জির, আমি তার কথা বলছি। তার মতো সম্পদের পাহাড় করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার এই সম্পদের পাহাড়টা গড়ার পাশাপাশি আমাদের এই শ্রমিকদের, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পাশে কেন আপনারা দাঁড়াচ্ছেন না? তো সেই জায়গা থেকে হচ্ছে এই চক্রটা আসলে, মানে যদি আপনি দেখবেন যে এই সামনেই আবার হাবের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে, বা সেই ব্যবসাটা, সিজনাল ব্যবসাটা শেষের হজ পথে। হজ এই ব্যবসা। জায়গায়ও দেখবেন, হ্যাঁ, যে এখানেও দেখবেন এই ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ পাবেন না। মাঠে ঘাটে হচ্ছে লড়াই সংগ্রাম চলছে, পক্ষে বিপক্ষে কথা চলছে, মারামারি কাটাকাটি খুন খারাপি চলছে, কিন্তু কিন্তু ব্যবসার সময় সব তাদের এক। নেতাদের একটা বড় অংশ ওই যে ব্যবসায়িক স্বার্থে এক হয়ে যায়। হুম আপনি হুম এই হাবের ব্যবসা বলেন, আবার এই যে রিক্রুটিং এজেন্সি গুলোর কথাই বলেন, এই জায়গাগুলো তো তারা একত্রিত ভাবে এই সিন্ডিকেট গুলো গড়ে তুলছে। এবং সেই জায়গায় এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, এই লুটপাটটা হয়ে কোথায় যাচ্ছে? ওই যে একটু আগে আপনি বেগম পাড়ার কথা বললেন, ওই যে বেনজিরের দুবাই কাতার কানেকশনের কথা বললেন, তো সেই জায়গা থেকে এই টাকাগুলো আসলে দেশে থাকছে না। আপনি আজকে ডলার সংকটের কথা বলে আমাদের কত প্রয়োজনীয় কাজ থমকে আছে।
সেই এটা জায়গায় এটা হচ্ছে আসলে টাকাগুলো চলে যাচ্ছে। দুঃখজনক যে যারা এমপি হন তারা দেশের জন্য কেন ভালোবাসা নেই, এটা একটা অনেক দুঃখের ব্যাপার আমার কাছে। আমি মাসুদ ভাই, আমি একটু কাগজি ভাইয়ের কাছে যাচ্ছি। কাগজি ভাই, আপনি যে নিশ্চয়ই। শুনলেন মাসুদ ভাইয়ের কথা, তো আমার কথাও শুনেছেন। আপনার একটু সংক্ষিপ্ত কথা জানতে চাচ্ছি এই বিষয়ে, আপনার সংক্ষিপ্ত রিয়েকশন। বলতে অলমোস্ট সব কথা রমান মুস্তাফিজ যেখানে বলে ফেলেছেন। এই যে আমাদের দেশে একটা মানে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রথম কথা হলো, নিয়ন্ত্রণ থাকলে যে চারজন ওখানে মানে রিপোর্টে আপনি দেখবেন 25 জন প্রথমে ছিল, এটা বাড়িয়ে এখন 100 জনে করা হয়েছে ওই 100 জনে চক্রের মধ্যে উন্নীত যারা করা ঢুকছে। হচ্ছে। আর এই চক্র হচ্ছে গোল্ড মাইন, মানে একটা মানে সোনার খনি। এই চক্রের মধ্যে যে একবার ঢুকতে পারে, যার মানে হয়তো দেখা গেছে আগে 300 কর্মীও পাঠাতে পারতো না, এই চক্রে ঢোকার সঙ্গে সঙ্গে 7,000 8,000 কর্মী তারা পার করে দিচ্ছে। আচ্ছা, পার করে দিই, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা না, কোনো কিছুই না। কিন্তু যেখানে দরকার হলো 80,000 টাকায় যেতে পারে, সেখানে 5.5 লাখ টাকা কেন নিতে হবে? আর এর মধ্যে তারা নানান কথাবার্তা বলে থাকে, এরা তো সবাই জায়গা জমি বিক্রি করে যায়। আচ্ছা, বাংলাদেশ থেকে যায় হলো দিতে হয় মানে সরকারি ভাবে 80,000 টাকা, আর ন্যায় হলো 5.5 লাখ টাকা, একেবারে বাড়া দিয়ে নেয়। কিন্তু আর কোন দেশ থেকে এত বেশি টাকা দিয়ে কিন্তু যেতে হয় না। হুম। এটা আমাদের প্রতিরোধ করতে পারি না। আর এরা হচ্ছে আমাদের এখানে রেমিটেন্স যোদ্ধা। এরা এই ডলার পাঠায় বলেই আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটাও একটু মানে পারে। হৃষ্টপুষ্ট হয়। সঠিক। হুম। হৃষ্টপুষ্ট হয় এবং এইটা দিয়েই আমাদের আমদানি ব্যয়গুলো মেটানো যায়। আজকে এই আমদানি ব্যয় কিন্তু আমরা মিটাতে পারছি না, আমাদের রিজার্ভ এমন তলানিতে যে পৌঁছেছে যে সেখান থেকে উত্তরণ ঘটানো কিন্তু খুব কঠিন। এই কয়েকটা মানে আজকেই মনে হয় রিপোর্ট আছে, শুধু বিদ্যুতের এই যে লোন পরিশোধ করতে তাদের দরকার এখন এই এই বছরেই এসে দাঁড়াইছে $5 বিলিয়ন। আপনি মানে চিন্তা করতে পারেন, এটা লোনের মধ্যে এসে গেছে, যেটা পিডিবি। আচ্ছা, হুম। এটা এটা একটা মানে এগুলো তো আমাদের জনগণের উপর থেকে উঠাবেই। এই জনগণের উপর থেকে উঠায় মানে যা কিছু হোক না কেন জনগণের উপরে। আর লুটপাট, এই যে লুটপাটটা হচ্ছে, এই চারজন এমপি না, আরো অনেক আছে, অনেক এমপি আছে, অনেকেই আছে, এটা তো একেবারে রীতিমতো লুটপাট। আপনার ওই যে একজনরা সোনা চোরাচালানি করে, তারা যেমন অপরাধী, এই লুটপাটটাও হচ্ছে আপনার তার চেয়ে আরো বেশি অপরাধী। আপনি কিন্তু শুধুমাত্র যে লুটপাট করছেন মানে যে হয়তো দেখা যাচ্ছে যে কয়েকটা পরিবার ক্ষতিগ্রস্ত না, ওই পরিবারের সঙ্গে আরো বহু বিষয় এর মধ্যে জড়িয়ে রয়েছে। মানসিক ভাবে আপনি বিধ্বস্ত করে দিচ্ছেন, তার কর্মক্ষমতা লস করে দিচ্ছেন। এরা অনেকেই আছে আবার মালয়েশিয়ায় যে যে চাকরি পাচ্ছে তাও তো না, তারা সেখান থেকে ফেরত আসছে চাকরি ছাড়াই, তারা শূন্য হাতে ফিরে আসছে। এবং হুম। এই ব্যাপারটা নিয়ে আহ, জাতিসংঘ মানবাধিকার ওই যে কমিশন, হাই কমিশনার যেটা আছে, তারা কিন্তু স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছে তাদের ওয়েবসাইটে। হুম, গত 19 এপ্রিল মালয়েশিয়ায় যে ঘটনা স্টেটমেন্ট দিয়েছে। ঘটছে, হুম। হ্যাঁ স্টেটমেন্ট দিয়েছে যে মালয়েশিয়ায় যে ঘটনাগুলো ঘটছে এটা একেবারেই অমানবিক। এবং এই এই বিষয়গুলো কি সরকার দেখে না? সরকার যে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান অস্ত্র মানে হাতিয়ার যেটা, সেই হাতিয়ারকে তারা কোনোভাবে নার্সিং করে না। আপনি যদি যান দেখবেন এয়ারপোর্টে বা বিভিন্ন এয়ারপোর্টে সবচেয়ে অবহেলিত এবং কি বলবো খারাপ অবস্থায় যায় কিন্তু আমাদের এই যে যারা বিদেশে যাচ্ছে শ্রমিক হিসাবে বা নিয়োগ পাচ্ছে, তাদের সাথে যে কি খারাপ ব্যবহার করা হয় এটা কল্পনা করা যাবে না। অথচ ওরাই বাংলাদেশকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাচ্ছে হাতিয়ার হিসাবে, এটা দেখা হয় না। আর এই যে বাইরে কোনো মানে একটি দেখাইতে পারবেন না আমাদের দূতাবাস, যারা এই শুধু এখানে নয়, মালয়েশিয়া না, দেশের বাইরে অন্যান্য যে কোনো জায়গায়, মিডল ইস্টেই তো আমাদের বেশি যায়, কোথাও কিন্তু এই শ্রমিকরা যদি কোনো সমস্যায় পড়ে তার সাহায্যে এগিয়ে আসে না। হুম। তাহলে কেন সেই। এই দূতাবাস আমাদের পুষতে হবে? এই জায়গাগুলো যদি এখনো পর্যন্ত সরকারের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই যে তদবির করে ওই সমস্ত জায়গাগুলোতে যায়, নিয়োগ পায়, নিয়োগ পাওয়ার পরে আর তার কোনো জবাবদিহিতার জায়গা থাকে না।
ফলে আমাদের এখান থেকে যে সমস্ত শ্রমিক আমিও বাইরে আপনাদের যায় তাদের দুজনের সাথে ব্যাপারে আসলে কোনো রকম একমত, করতে আমাদের হয় না। সরকারের এই হ্যাঁ। বিষয়টায় নজর দেওয়া হুম। উচিত। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং নিউজ সেটা হচ্ছে যে আপাতত কিন্তু মালয়েশিয়া শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে, বিদেশি বন্ধ শ্রমিক হয়ে নিয়ে যাচ্ছে, এই যে স্থগিত কালকে করেছে। যদি না এবং ঢুকতে পারে, আগামীকাল কালকে মানে কালকে শুক্রবারই শুক্রবার, কিন্তু লাস্ট শুক্রবারে এর যদি মধ্যে না যারা ঢুকতে ভিসা পারে, পেয়েছে এগুলো যাওয়ার। তো সব পেয়ে সো যাবে। এই হ্যাঁ, এই অ্যালার্মিং বিষয়গুলো এটাও একটা, সরকার দেখবে। এবং এটাও একটা আমিও আপনাদের ঝুঁকিতে সব পড়ে গেল। কথার সাথে রিজভি, একমত। আজকে আর আমরা আচ্ছা কথা রিজভি, বাড়াই আমি না, এক আমাদের মিনিট সময় একটু শেষ হয়ে আসছে।